মৃত্যু। মৃত্যু আমাদের জীবনের চরম সত্য, তবুও আমরা এটা সহজেই মেনে নিতে পারি না। আর তারপর সেই মৃত মানুষটা যদি হয় এক আত্মা দুই প্রাণ, তাহলে সেই কষ্ট তিলে তিলে অপর মানুষটাকে শেষ করে দেয়। আর তারপর সেই মানুষটার যা পরিণতি হয় তা হয়তো চোখেও দেখা যায় না। হ্যাঁ, আজ এমনই একটা মুভি নিয়ে এসেছি যা তোমাদের মনে একসাথে রাগ আর কষ্টের অনুভূতি সৃষ্টি করবে, আর শেষে মাথা ঘুরিয়ে দেওয়া টুইস্ট যা তোমরা কল্পনাও করতে পারবে না। আমি অঙ্কিতা, আর অঙ্কিতা এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মুভি 11। মুভি শুরু হয়, দেখানো হয় একটা কালো রঙের গাড়ি থেকে একটা লোক বের হয়, আর সেই গাড়ির ডিকি থেকে একটা মৃত বডিকে টানতে টানতে একটা গাছের কাছে নিয়ে আসে লোকটা, আর আগুন জ্বালিয়ে দেয়। দৃশ্য বদলায়, দেখানো হয় একটা ব্যাংকে কিছু লোক ঢুকে পড়ে ডাকাতি করার জন্য, আর সিকিউরিটি তাদের আটকাতে গেলে তাকে গুলি করে মেরে ফেলে লোকগুলো। পুলিশের কাছে খবর আসতেই এই অফিসার তাদের ডেরায় ঢুকে তারপর অ্যারেস্ট করে নিয়ে আসে। আসলে এই গ্যাংটা অনেক জায়গায় চুরি করেছে, তাই তাদের ধরতে পুলিশ আগে থেকেই গয়না ও টাকার মধ্যে জিপিএস ট্র্যাকার লাগিয়ে রেখেছিল আগে থেকেই, আর সেই কারণেই চোরগুলোর ডেরার খোঁজ পেয়ে গেছিল পুলিশ। এই চোরগুলোর মুখগুলো ভালো করে দেখে রাখো, পরে বুঝতে সুবিধা হবে। এসো এবার আমাদের দুই সাহসী অফিসারের সাথে একটু আলাপ করিয়ে দিই। এনার নাম অরবিন্দ আর ইনি রঞ্জিত কুমার, দুজনই আইপিএস অফিসার। এই চুরির কেসটা সলভ করার পর তাদের দুজনকেই অন্য অন্য কেসের দায়িত্ব দেওয়া হয়। অরবিন্দকে দায়িত্ব দেওয়া হয় নানা দেশের ব্যান্ড করা ওষুধগুলো আমাদের দেশে এনে ইলিগাল ভাবে বিক্রি করছে কিছু লোক, সেই লোকগুলোকে ধরার জন্য। অন্যদিকে পরপর দুটো পুড়ে যাওয়া বডি পাওয়া গেছে, সেই কেসটার দায়িত্ব দেওয়া হয় রঞ্জিতকে। অরবিন্দ ইনভেস্টিগেশন করে সেই বিষাক্ত ওষুধ বিক্রি করা গ্যাংটাকে ধরে ফেলে। সেই ওষুধগুলো এতটাই বিষাক্ত ছিল যে কেউ যদি একসাথে 4টা খেয়ে ফেলে তাহলে তার ব্রেন ডেথ হয়ে যাবে, ফলে সে মারা যাবে। কিন্তু অন্যদিকে রঞ্জিতের কেসটা কিছুতেই সলভ হচ্ছিল না, কারণ সেই বডিগুলো থেকে কোনো রকম কোনো প্রমাণ খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এমনকি পোস্টমর্টম রিপোর্টেও কিছুই পাওয়া যায়নি। শুধু এতটুকুই জানা যায় যে সবাইকে জ্বালানোর আগে গুলি করে মারা হয়েছে, আর তারপর এমন ভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে যাতে চেনাও না যায়। অন্যদিকে পরপর খুনের সংখ্যা বেড়েই যাচ্ছিল। ওপর মহল থেকে খুব চাপও আসছিল রঞ্জিতের ওপর। একদিন রাতে রঞ্জিতের কাছে একটা কল আসে। রঞ্জিত বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে, কিন্তু অন্যমনস্ক থাকায় রাস্তার সামনে বালির বস্তাগুলো দেখতে না পেয়ে অ্যাক্সিডেন্ট করে বসে, আর এতটাই আহত হয় যে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর কেসটার দায়িত্ব দেওয়া হয় অরবিন্দকে, আর তার সাথে থাকে এসআই মনোহর। অরবিন্দ মনোহরকে জানায় যে যেখানে যেখানে লাশগুলো পাওয়া গেছে সে নিজে একবার গিয়ে দেখতে চায়। এরপর তারা সেই জায়গাগুলোতে যায় যেখানে যেখানে জ্বলন্ত বডিগুলো পাওয়া গেছিল, কিন্তু অরবিন্দ কোনো প্রমাণ পায় না। অরবিন্দ ইনভেস্টিগেশন করে বুঝতে পারে যে যেখানে বডিগুলো পাওয়া গেছে সেখানে না তো কোনো সিসিটিভি, না কোনো ফিঙ্গারপ্রিন্ট, এমনকি খুনির একটা চুলও পাওয়া যায়নি। তবে যারা মারা গেছে তাদের সবার বয়স 30-এর কাছাকাছি, এবং সবাইকে একই ভাবে মারা হয়েছে। মনোহর বলে, কিন্তু স্যার এমন ভাবে পুড়িয়ে ফেলা হয়েছে যে কাউকে চেনাও যাচ্ছে না, এটার কারণ কি হতে পারে? অরবিন্দ জানায়, কারণ ওদের যদি চেনা যেত তাহলে খুনিকে ধরা অনেক সহজ হয়ে যেত। অরবিন্দ মনোহরকে বলে কেসটা যতদিন না সে সলভ করতে পারছে ততদিন যাতে কাউকে এই কেসটার ব্যাপারে কোনো কিছু না বলে মনোহর। রাতে ফেরার সময় মনোহরের বাড়ি থেকে কল আসলে অরবিন্দ ওয়াইফ নাকি জিজ্ঞাসা করায় মনোহর জানায় যে 1 বছর আগে তার ওয়াইফ মারা গেছে, আর তার একটা ছোট্ট ছেলে আছে। সে খাবার খাবে না বলে বায়না করছে, তাই মেড কল করেছিল বাড়ি থেকে। মনোহর ছাড়া তার ছেলের আর কেউ নেই। অরবিন্দ মনোহরের ছেলের দিকে মায়া ভরা চোখে তাকিয়ে থাকে। পরের দিন সকালবেলা অফিস যাওয়ার সময় অরবিন্দের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় সে লিফটের জন্য দাঁড়িয়েছিল। তখনই একটা মেয়ে তাকে দেখে গাড়িটা থামায়।
অরবিন্দ প্রথম দিকে না বললেও পরে অফিস পৌঁছাতে দেরি হয়ে যাবে বলে সে মেয়েটার সাথে যায়। এখানে একটা ছোট্ট গল্প বলে রাখি এই মেয়েটার ব্যাপারে। দেখানো হয় 8 মাস আগের ঘটনা। মেয়েটার নাম সঞ্জনা। সে একদিন একটা রেস্টুরেন্টে তার হবু বরের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। সে জানতো যে ছেলেটা ধূসর রঙের শার্ট পরে আসবে, তাই সে রেস্টুরেন্টের চারিদিকে তাকায় আর একটা টেবিলে বসে থাকা ধূসর রঙের জামা পরা একটা ছেলের কাছে গিয়ে বসে। আসলে সেটা ছিল আমাদের আইপিএস অফিসার অরবিন্দ। মেয়েটা অরবিন্দকে দেখার পরই তার প্রেমে পড়ে যায়। কেনই বা পড়বে না? এরকম একটা হ্যান্ডসাম পুরুষের প্রেমে কেউ না পড়ে থাকতে পারে? তো যাই হোক, অরবিন্দ মেয়েটাকে জানাই যে তুমি যাকে ভাবছো সেই মানুষ আমি নই। কিন্তু সঞ্জনা জানায় যে তার অরবিন্দকে ভালো লেগে গেছে। কিন্তু তখনই কয়েকটা গুন্ডা অরবিন্দের ওপর হামলা করে। অরবিন্দ সেই লোকগুলোকে উদম পেটায় আর সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর থেকেই সঞ্জনা অরবিন্দের পিছু করে আর আড়াল থেকে তাকে প্রতিদিন দেখতে থাকে। প্রায় দিন বাড়ির সামনে গিয়েও দাঁড়িয়ে থাকে। অরবিন্দের নাম্বারও জোগাড় করে নেয় সে, আর মাঝের মধ্যে কলও করে। কিন্তু অরবিন্দ নিজের কাজ নিয়েই সারাদিন ব্যস্ত থাকতো, তাই সে সঞ্জনাকে তেমন একটা পাত্তা দিত না। ঘটনা ফিরে আসে বর্তমানে। অরবিন্দ আর মনোহর যায় হাসপাতালে রঞ্জিতকে দেখতে, কিন্তু তার অবস্থা একই রকম ছিল। অরবিন্দ রঞ্জিতের ওয়াইফকে জানায় যে রঞ্জিত যে কেসটাতে কাজ করছিল সেটা এখন অরবিন্দকে দেওয়া হয়েছে। এই কেসটা ইনভেস্টিগেশন করার সময় রঞ্জিত যদি কোনো ডায়েরি লিখতো বা অন্য কোনো কিছু থাকে তাহলে যাতে তাকে জানানো হয়, তাহলে হয়তো কেসটা সলভ করতে তাদের একটু সাহায্য হবে। এই বলে তারা চলে যায়। পরের দৃশ্যে দেখানো হয় ঝমঝমে বৃষ্টির একটা রাত। একটা লোক বাস স্টপে বসেছিল। তখনই আবার সেই কালো গাড়িটা এসে থামে। একটা বিকট মাস্ক পরা লোক গাড়িটার থেকে নামে আর ওই লোকটার গলার কাছে ইলেকট্রিক শক দেয় এবং লোকটাকে নিয়ে চলে যায়। পরের দিন আবার একটা বডি পাওয়া যায়, তাকেও একই ভাবে মারা হয়েছে। তবে এইবার পোস্টমর্টমের সময় একটা প্লেট পাওয়া গেছে লাশের শরীর থেকে। অরবিন্দ সেই প্লেটটা নিয়ে একজন স্পেশালিস্টের কাছে যায় আর জানতে পারে যে এই প্লেটটা রিসেন্ট 1-1.5 বছর আগে লাগানো হয়েছে। অরবিন্দ সবার নামের লিস্ট চায় সেই ডাক্তারের কাছে যাদের 1-1.5 বছরের মধ্যে এই ধরনের প্লেট লাগানো হয়েছিল। তখনই কেবিন থেকে বেরোতে গিয়ে অরবিন্দ মনোহরকে অন্য একজন ডাক্তারের কেবিন থেকে বেরোতে দেখে। অরবিন্দ সেই ডাক্তারের কাছে গিয়ে মনোহরের ব্যাপারে জানতে চাইলে ডাক্তার জানায় যে মনোহরের কার্ডিওমায়োপ্যাথি নামের একটা রোগ আছে, যেটা সাধারণত হার্টের পেশি জনিত একটা রোগ, যার কারণে খুব তাড়াতাড়ির মধ্যে মনোহরের হার্ট ট্রান্সপ্লান্ট করাতে হবে। এটা মনোহর কাউকেই জানাতে বারণ করেছিল। এরপর ডাক্তারের কাছ থেকে লিস্টটা হাতে পায় অরবিন্দ। টোটাল 40 জন ছিল যাদের কিনা এই ধরনের প্লেট বসাতে হয়েছিল, কিন্তু তাদের মধ্যে 7 জন ছিল যাদের অরবিন্দ সন্দেহের তালিকায় রাখে এবং তাদের সাথে দেখাও করে। লাস্টে মানে 7 নম্বরে যে ছিল তার নাম সুধাকর। সুধাকরের বাবা খুবই অসুস্থ ছিলেন। অরবিন্দ একটু জল চাইলে সুধাকর জল আনতে যায়। অরবিন্দ সামনে থাকা একটা বইয়ে হাত দিতেই সুধাকরের চোখ মুখ কেমন যেন হয়ে যায় আর সে দৌড়ে এসে জলটা দেয়। এমন মনে হলো যেন কিছু একটা লুকাচ্ছে সুধাকর। তারা চলে যায়। সন্ধ্যের দিকে সঞ্জনা অরবিন্দকে কল করে বলে যে সে বিপদে আছে আর ফোনে সেটা বলতে পারবে না, তাই রেস্টুরেন্টে দেখা করতে বলে। অরবিন্দ গিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করায় সঞ্জনা তার মনের কথা বলে বিয়ের প্রপোজাল দেয়। অরবিন্দ বলে, আমার নাম আর আমি একজন পুলিশ, এটা ছাড়া আর কি জানো তুমি আমার নিয়ে? প্রথমে ভেবেছিলাম মজা করছো, কিন্তু আজ তো রিং নিয়ে চলে এসেছো। সঞ্জনা কাঁদতে কাঁদতে বলে, তোমার বারণ করার পরও আমি তোমাকে ভালোবাসি, তবে মেয়েরা নিজের মুখে মনের কথা বললে তাদেরকে বিচার করা উচিত না। একদিন তুমি ঠিক বুঝবে যে আমি তোমাকে এক বিন্দুও মিথ্যে ভালোবাসিনি, আর এটা বুঝে যেদিন তুমি আমার কাছে আসবে আমি অপেক্ষা করব সেই দিনটার। এই বলে সঞ্জনা কাঁদতে কাঁদতে চলে যায়। পরের দৃশ্যে দেখানো হয় আবার একটা জ্বলন্ত বডি পাওয়া যায়। অরবিন্দ সেই এরিয়ার থানার পুলিশকে জিজ্ঞাসা করে যে কোনো মিসিং কেস এসেছে কিনা। তখনই থানার হেড কনস্টেবল একজন অফিসারের সাথে ফিসফিস করে কিছু একটা বলছিল, যেটা দেখে অরবিন্দ জিজ্ঞাসা করলে তারা জানায় যে গতকাল আমাদের থানায় বাস স্ট্যান্ডের একটা পাগল এসেছিল। সে একটা মেয়েকে নিয়ে কিছু একটা বলছিল।
কিন্তু সে যেহেতু পাগল আর ঠিক করে কিছু বলতেও পারছিল না, তাই তার কথার উপর ভিত্তি করে কোনো ইনভেস্টিগেশন করা হয়নি। অরবিন্দ সেই পাগলটার কাছে যায় আর সেই দিন রাতে কি হয়েছিল জিজ্ঞাসা করলে পাগলটা জানায় যে সেই দিন রাতে খুব বৃষ্টি পড়ছিল। একটা মেয়ে বাস থেকে নেমে হাঁটতে শুরু করে আর তখনই একটা কালো গাড়ি থেকে একটা মুখোশ পরা লোক বেরিয়ে আসে আর ইলেকট্রিক শক দিয়ে মেয়েটাকে তার সাথে করে নিয়ে চলে যায়। অরবিন্দ বলে, মেয়েটাকে আগে দেখেছো কখনো? পাগলটা জানায় যে মেয়েটা প্রতিদিন স্কুটি করে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। অরবিন্দ মনোহরকে বলে, মেয়েটা যদি প্রতিদিন স্কুটি নিয়ে যাওয়া আসা করে তবে সে কেন সেই দিন বাসে গেল? মনোহর বলে, স্যার হয়তো সেদিন স্কুটিটা খারাপ হয়ে গেছিল। অরবিন্দ বলে, তাহলে স্কুটিটা এখন কোথায় থাকা উচিত? মনোহর বলে, আশেপাশের কোনো গ্যারেজে। এই বলে তারা আশেপাশের গ্যারেজগুলোতে খোঁজ নিয়ে স্কুটিটা খুঁজে পায় মেয়েটার। স্কুটির কাগজপত্র থেকে মেয়েটার ঠিকানা বার করে তার বাড়ি যায়। মেয়েটার নাম মীরা। মীরার বাড়ি যেতেই সেই কনস্টেবল বলে ওঠে, ম্যাডাম আপনি কাল থানায় এসেছিলেন না? আপনার কুকুরটা খুঁজে পেয়েছেন? অরবিন্দ বাড়ির চারদিকে ভালো করে দেখে নিয়ে তারপর বলে, তোমার বাড়িতে কুকুর ছিল বলে তো মনে হয় না, তবে মিথ্যে বললে কেন? তখনই মনোহর ঘরের ভেতর থেকে ডাক দেয়। অরবিন্দ গিয়ে দেখে দেওয়ালে কিছু ছবি আর তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মীরার আরো একজন যমজ বোন আছে। আরো একটা ছবি তাদের চোখে পড়ে, যেটাতে টুইন্স বার্ড নামের একটা স্কুলের ছবি, যেটাতে একসাথে অনেকগুলো যমজ বাচ্চা ছিল। মনোহর বলে, স্যার এক স্কুলে এতগুলো যমজ বাচ্চা? অরবিন্দ বলে, ছবিটা ভালো করে দেখো মনোহর, এক স্কুলে নয়, এক ক্লাসে 11 জোড়া যমজ বাচ্চা। এরপর জিজ্ঞাসাবাদের জন্য মীরা আর সুধাকরকে আনা হয় থানায় আর তারা দুজনে যা জানায় তা অবাক করার মতো। তারা দুজন তারা নয় যাদের আমরা ভাবছি। ব্যাপারটা গুলিয়ে গেল, তাই তো? আচ্ছা, আমি একটু সহজ করে বলছি। আসলে আমরা যাকে এতক্ষণ সুধাকর বলে চিনলাম সে সুধাকর না, সুধাকরের যমজ ভাই সুরেন্দর। আর যাকে আমরা এতক্ষণ থেকে মীরা নামে চিনলাম সে মীরা নয়, মীরার যমজ বোন তারা। আর তারা দুজনেই যা যা বলল তা অবাক করার মতো। দুজনেই জানায় যে তাদের মৃত্যুর আগের দিন মীরা আর সুধাকর দুজনেই তাদের ভাই বোনদের মেসেজ করে জানায় যে তারা রাত্রে ফিরবে না। সুধাকর মাঝের মধ্যেই লেট করে বাড়ি ফিরত, তাই সুরেন্দর সেটাকে এতটা গুরুত্ব দেয়নি। কিন্তু মীরা যখন তারাকে জানিয়েছিল যে সে বান্ধবীর বাড়িতে থেকে পরের দিন সকালে আসবে, তবুও তারা মীরাকে অনেকবার কল করে, কিন্তু ফোনটা অফ ছিল বলে সেও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন দুজনেই বাড়ি ফেরেনি দেখে দুজনেই চিন্তায় পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের কাছে একটা ভিডিও কল আসে আর রিসিভ করলেই তারা দেখে মীরা আর সুধাকরকে কেউ আটকে রেখেছে। যে কল করেছিল সে নাকি একটা মুখোশ পরেছিল। তাদের দুজনকে লোকটা রেলওয়ে স্টেশনে আসতে বলে। তারা চলে যায় পুলিশ স্টেশনে, কিন্তু তখনই একটা কল আসে। লোকটা বলে, আমি জানি তুমি এখন কোথায় আছো, তাই তুমি যদি পুলিশকে কিছু বলো তাহলে তোমার দিদির বডিটাও আর খুঁজে পাবে না। তাই সেই দিন তারা মিথ্যে কথা বলে যে তার কুকুর হারিয়ে গেছে আর পুলিশ স্টেশন থেকে চলে আসে। রাতে তারা রেলওয়ে স্টেশনে যায়, কিন্তু তখনই তাদেরকেও ইলেকট্রিক শক দেয় আর তারা জ্ঞান হারায়। জ্ঞান ফিরতেই তারা দেখে তারা একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ পড়ে আছে। আবার লোকটা তাদের কল করে আর সেখানেই একটা জায়গায় যেতে বলে, কিন্তু তারা সেখানে গিয়ে দেখে সেখানে একটা চেয়ারের সাথে কাউকে বেঁধে রাখা আছে, যার পুরো শরীর ঢাকা দেওয়া। সাইডে টেবিলে একটা পিস্তল রাখা। লোকটা ফোনটা টেবিলে রেখে পিস্তলটা দিয়ে গুলি করতে বলে। তারা প্রথমে রাজি না হলে সুধাকর আর মীরার মুখ জলের মধ্যে ডুবিয়ে রাখে। তারা দুজনে ভয়ে গুলি করে। এরপর আবার তাদের বেহুশ করে দেওয়া হয় আর স্টেশনের কাছে ছেড়ে আসা হয়। জ্ঞান ফিরতেই তারা বাড়ি ফিরে আসে আর তাদের ভাই বোনদের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই তাদের ফোনে একটা করে ভিডিও আসে, যেটাতে দেখানো হয় যে তারা গুলি করার পর ওই মুখোশধারী লোকটা আসে আর বডি থেকে চাদরটা সরায়। আসলে তারা যাদের গুলি করে মেরেছে তারাই সুধাকর আর মীরা ছিল। মীরার বোন নিজের হাতেই মীরাকে গুলি করেছে আর সুরেন্দরও তাই করেছে। খুনি তাদের বলেছিল তারা যদি পুলিশকে কিছু জানায় তাহলে ভিডিওটা পুলিশকে সে দিয়ে দেবে, তাই তারা ভয়ে পুলিশের কাছে যায়নি। তবে সুরেন্দর এত
কিছুর পরে নিজেকে শেষ করতে চেয়েছিল, কিন্তু তার অসুস্থ বাবার কথা ভেবে সে পারেনি। এরপর তাদের দুজনকে একসাথে বসানো হয় আর জিজ্ঞেস করা হয় যে তারা একে অপরকে চেনে কিনা। প্রথমে তারা চিনতে না পারলেও পরে টুইন্স বার্ডের সেই ছবিটা দেখে চিনতে পারে। তখনই মনোহর মীরা আর তারার সাথে সঞ্জনার একটা ছবি দেখালে তারা জানায় যে কিছুদিন আগে একটা মলে তাদের দেখা হয়েছিল, তখনই ছবিটা তুলেছিল আর নাম্বারও নিয়েছিল, কিন্তু আর কখনো দেখা করা হয়নি। মীরার বোন তারা সেই টুইন্স বার্ডের ছবিটাতে দুটো মেয়েকে দেখিয়ে বলে এটা সঞ্জনা আর তার দিদি অঞ্জনা। অরবিন্দ সঞ্জনাকে কল করে, কিন্তু তার ফোনটা অফ ছিল, তাই সে তারার কাছে সঞ্জনার ঠিকানা চায় আর এটাও তাদের জিজ্ঞাসা করে যে তারা কাউকে সন্দেহ করছে কিনা। কিন্তু দুজনেই জানায় যে তাদের সাথে একটা ছেলে ছিল যার নাম বেঞ্জামিন, তাকেই একমাত্র তাদের সন্দেহ হয়। কারণ জানতে চাওয়া হলে দুজনেই সত্যি মিথ্যে মিলিয়ে একটা গল্প পুলিশকে জানায়। মনোহর বলে পায়ে প্লেটটা তো সুধাকরের বসানো হয়েছিল, তাহলে তোমার পায়ে কি করে হলো? সুরেন্দর বলে ছোট থেকেই আমাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না, তাই আমি ওটা চাকু দিয়ে বানিয়ে নিয়েছি। তারা আর সুরেন্দর দুজনকেই ছেড়ে দেয় পুলিশ। মনোহর জিজ্ঞেস করলে অরবিন্দ জানায় ওদের অ্যারেস্ট করলে খুনি সতর্ক হয়ে যাবে। এরপর তারা যায় টুইন্স বার্ড স্কুলের ওনারের কাছে। ইনি শান্তি রাভি। আসলে চেন্নাইতে এনারা স্বামী স্ত্রী মিলে একটা ছোট্ট স্কুল বানায়, কিন্তু হঠাৎ একদিন একসাথে 3 জোড়া যমজ বাচ্চা এদের স্কুলে অ্যাডমিশন নেয় আর সেটাই রিপোর্টারের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে, নিউজ পেপারও ছাপানো হয়। আর এটারই সুযোগ নিয়ে শান্তির হাজবেন্ড রবি এটাকে বিজনেস স্ট্র্যাটেজি বানিয়ে ফেলে। রবি জানায় যমজ বাচ্চাদের অ্যাডমিশন করালে একজনের অ্যাডমিশন ফিস লাগবে আর অন্যজনকে ফ্রিতে পড়ানো হবে। এরপর অনেক অনেক যমজ বাচ্চা অ্যাডমিশন নিতে আসে এনাদের স্কুলে, আর তারপরেই স্কুলের নাম চেঞ্জ করে দেওয়া হয় টুইন্স বার্ড। একদিন তারা একটা চেস্ট টুর্নামেন্টে যায় আর সেখানে বেঞ্জামিন উইনার ছিল। তখনই বেঞ্জামিন আর তার যমজ ভাই ফ্রান্সিসের সাথে তাদের পরিচয় হয়। বেঞ্জামিন চেসে খুব ভালো ছিল, তাই রবি নিজের লাভের কথা ভেবে দুজনকেই টুইন্স বার্ডে নিয়ে আসতে চায়। তারা বেঞ্জামিন আর ফ্রান্সিসের মা বাবার সাথে দেখা করতে গেলে জানতে পারে যে তাদের মা বাবা অনেক আগেই একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে আর তারা দুই ভাই ফুটপাতেই থাকে, ছোটখাটো কাজ করে নিজেদের খরচা চালায় আর পাশেই একটা গভর্নমেন্ট স্কুলে তারা পড়াশোনা করে। প্রথমে বেঞ্জামিন টুইন্স বার্ডে আসতে না চাইলেও পরে ফ্রান্সিসের কথা ভেবে তাকে একটা ভালো জীবন দিতে সে রাজি হয়ে যায়। আসলে ফ্রান্সিসের মেন্টালি একটু প্রবলেম ছিল। এরপর তারা টুইন্স বার্ডে আসে, দুজনেই খুব খুশি ছিল। বেঞ্জামিন ছিল চেসে ভালো আর ফ্রান্সিস ছিল পড়াশোনায় খুব ভালো, তাই কিছুদিনের মধ্যে সব টিচারদের কাছে তারা দুই ভাই খুব প্রিয় হয়ে ওঠে। টিচাররা ক্লাসের বাকি সবাইকে তাদের মতো হতে বলতো, কিন্তু তারা এটা থেকে উৎসাহ না পেয়ে উল্টো হিংসে করতে শুরু করে। একদিন গার্ডিয়ান মিটিং এ তারা একে অপরের অভিভাবক হয়ে আসে আর সবার সামনে শান্তি দেবী তাদের খুব প্রশংসা করলে বাকি সবার বাড়ির লোক তাদের বেঞ্জামিন আর ফ্রান্সিসের মতো হতে বলে। বাচ্চাদের হিংসা আরো বেড়ে যায়। সব বাচ্চারা মিলে ফ্রান্সিসকে পাগল পাগল বলে খেপাতো। একদিন বেঞ্জামিন সবাইকে খুব মারে, শান্তি দেবী সবাইকে শাস্তি দেয়, কিন্তু এটাতে ফ্রান্সিস খুব কষ্ট পায়। কিছুদিন পর একটা চেস টুর্নামেন্ট ছিল যেটাতে রবি বেঞ্জামিনের নাম দেয়, তাই প্রতিদিন স্কুলের পরে শান্তি দেবী আর বেঞ্জামিন একসাথে চেস প্র্যাকটিস করত। উনিও ছিলেন ন্যাশনাল চেস প্লেয়ার। বেঞ্জামিন প্রতিদিন ম্যাডামের কাছে হেরে যেতেন। একদিন ম্যাডাম রেগে গিয়ে বলেন যে তোমার তো খেলাতে মনই থাকে না, আর এইরকম ভাবে খেললে তো স্কুলের নাম খারাপ করে আসবে তুমি, এর থেকে ভালো তোমার কম্পিটিশনে যেতেই হবে না। বেঞ্জামিন অনেকবার বলার পর ম্যাডাম আরো একটা গেম খেলতে রাজি হয়, কিন্তু এইবার বেঞ্জামিন ম্যাডামকে হারিয়ে দেয়। ম্যাডাম খুব ভালো করে বুঝতে পারে যে বেঞ্জামিন ইচ্ছা করে প্রতিদিন হেরে যায়। শান্তি দেবী বলেন আমরা সবাই প্ল্যান এ এর সাথে ব্যাকআপ প্ল্যান হিসেবে প্ল্যান বি রাখি, কিন্তু বেঞ্জামিন ছিল এমন একজন যে কিনা প্ল্যান সি ও রেডি রাখতো। খেলার সময় সেটা বুঝতে না পারলেও খেলার পর সেটা বোঝা যেত। এই কথাটা খুব ভালো করে মনে রাখবে। শান্তি দেবী বেঞ্জামিনকে সে কেন ইচ্ছে করে হেরে যায় এটা জিজ্ঞেস করলে বেঞ্জামিন জানায় যে সে শান্তি দেবীর মধ্যে তার মাকে দেখতে পায়।
আর মাকে সে কি করে হারতে দেখতে পারে, তাই সে ইচ্ছে করেই প্রতিদিন হেরে যায়। বেঞ্জামিন বলে, আপনাকে আমি একবার মা বলে ডাকতে পারি? শান্তি দেবীর চোখে জল চলে আসে, আর ঠিক তখনই লাইন চলে যায়। একটা বিকট চিৎকার শুনে বেঞ্জামিন দৌড়ে যায় ফ্রান্সিসের কাছে। আসলে ফ্রান্সিসের নিক্টোফোবিয়া ছিল, সে অন্ধকারে প্রচন্ড ভয় পেত। এরপর কিছুদিন পরে বেঞ্জামিন রবির সাথে দিল্লি যায় চেস টুর্নামেন্টের জন্য। এইদিকে ক্লাসের বাকি বাচ্চারা বেঞ্জামিনের ওপর সব রাগ ফ্রান্সিসের ওপর শোধ তোলে। তার উপর নানা ভাবে টর্চার করা হয়, কিন্তু ম্যাডাম সেগুলো জানতো না। বেঞ্জামিন ট্রফি নিয়ে ফিরে আসে, কিন্তু ফ্রান্সিস তাকে ব্যাপারে কিছুই জানায় না। পরের দিন তাদের জন্মদিন ছিল, আর সেই দিনই তারা দুই ভাই ল্যাব ক্লাসে যায়। কিছু বাচ্চা কেমিস্ট্রি ক্লাসে আর কিছু বাচ্চা ফিজিক্স ক্লাসে, আর ওই দুই ভাইও দুটো আলাদা আলাদা ক্লাসে যায়। কিন্তু স্কুলের টিচাররা ফ্রান্সিসের নিক্টোফোবিয়ার ব্যাপারে কথা বলছিল। তখনই একটা ছেলে সেটা শুনে নেয় আর ক্লাসের বাকি সবাইকে বলে ফ্রান্সিসকে ভয় দেখানোর প্ল্যান করে। আর প্ল্যান অনুযায়ী ফ্রান্সিস ক্লাসে আসতেই তারা দরজা বন্ধ করে সব লাইট গুলো অফ করে দেয়। ফ্রান্সিস ভয়ে চিৎকার করতে থাকে, আর সেই চিৎকার শুনে বেঞ্জামিন দৌড়ে আসে ফ্রান্সিসের ক্লাসে আর কাঁদতে কাঁদতে দরজা ধাক্কা দিতে থাকে। কিন্তু বাকি সবাই তখন মজা নিচ্ছিল, কেউ দরজাটা খুলে দেয় না। এদিকে ফ্রান্সিস ভয়ে চিৎকার করে আর কাঁদতে কাঁদতে তার দম বন্ধ হয়ে আসতে থাকে। দরজার ওপারে বেঞ্জামিনও ছটফট করতে থাকে। শেষ অব্দি ফ্রান্সিস মেঝেতে লুটিয়ে পড়ে। দরজা খুলে দেয় বাকিরা। তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফ্রান্সিসকে, কিন্তু ততক্ষণে সব শান্ত হয়ে গেছে। শেষ হয়ে গেছে ফ্রান্সিসের জীবন, থেমে গেছে তার শ্বাস। বেঞ্জামিনের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছিল। তাকে যখন বক্সের মধ্যে ঢোকানো হয়, বেঞ্জামিন বারবার করে বলছিল, ওকে অন্ধকারে রেখো না, ও ভয় পায়। দুটো দিন সে ফ্রান্সিসকে যেখানে দাফন করা হয় সেখানেই কাটিয়ে দেয়। রাত দিন মাটির স্তূপটাকে জড়িয়ে ধরে বসে থাকে আর মনে করতে থাকে তার ভাইয়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। নিজের ছায়াকে হারানো যে কতটা কষ্টের হয় তা ভাষায় প্রকাশ করা যায় না, শুধুই অনুভব করা যায়। শান্তি দেবীও কয়েকবার আসে বেঞ্জামিনের কাছে, কিন্তু কি বলে বেঞ্জামিনকে যে সান্ত্বনা দেবে সেটা সে খুঁজে পায় না। পরে একজন টিচার আসেন আর বেঞ্জামিনকে তার ঘরে নিয়ে যায়। ফ্রান্সিসের মারা যাওয়ার 3 দিন পর বেঞ্জামিন ক্লাসে আসে, কিন্তু তাদের বেঞ্চটায় বসতেই তার চোখে পড়ে ফ্রান্সিসের BF লেখাটার দিকে। সে আবারও কেঁদে ওঠে আর ক্লাস থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে রাগ ভরা চোখে ক্লাসের সবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একজন টিচার মিস্টার রভিকে জানায় যে বেঞ্জামিনের এখানে থাকাটা ঠিক হবে না, কারণ এইখানে থাকলে বেঞ্জামিন কখনোই ফ্রান্সিসকে ভুলে থাকতে পারবে না। তাই সেই টিচার নিজের বাড়িতে বেঞ্জামিনকে নিয়ে যায়। বেঞ্জামিন আসলে রবি বেঞ্জামিনকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু বেঞ্জামিন কিছুই বলে না, চুপ করে বেরিয়ে যায়। শান্তি দেবী ফ্রান্সিসের ব্যাপারটা পুলিশকে জানাতে বললে রবি বলে যে ওই অনাথ দুটোর জন্য আমার স্কুলের নাম আমি ডোবাতে পারবো না। ওদেরকে রাস্তা থেকে এনে থাকা খাওয়া সব তো দিয়েছি, আর তুমি ভুলে যেও না আমরা শুধুমাত্র নিজেদের লাভের জন্যই ওদেরকে এখানে এনেছিলাম। আর এই কথাগুলো বেঞ্জামিন শুনে ফেলে। এরপর সেই টিচারের বাড়ি থেকেও বেঞ্জামিনকে কেউ অ্যাডপ্ট করে। তারপর বেঞ্জামিনের খবর আর কেউ জানে না। এরপর একদিন কোনো কারণে স্কুলে আগুন লেগে যায়। স্কুলটা শেষ হয়ে যাওয়ার কষ্টে রবি নেশা করা শুরু করে। তারপর সেও একদিন মারা যায়। কাহিনী ফিরে আসে বর্তমানে। অরবিন্দ বলে, স্কুলের বাচ্চাদের ডিটেলস গুলো কি দেওয়া যাবে? শান্তি দেবী ডিটেলস গুলো তাদের দেয় আর কাঁদতে কাঁদতে বলে, বেঞ্জামিনকে খুঁজে পেলে কি করবেন আপনারা? অরবিন্দ বলে, সেটা তো কোর্টই জানে ম্যাডাম। অরবিন্দ সবার ডিটেলস এর সাথে ডেথ সার্টিফিকেট গুলো মিলিয়ে দেখলে বুঝতে পারে যে ফ্রান্সিসের জন্মদিনের দিনই মৃত্যু হয়েছিল। তাই বেঞ্জামিন সবাইকেই তাদের জন্মদিনের দিনেই খুন করছে। বাকি সবাইকে মারা হয়ে গেছে, কিন্তু বাকি ছিল সঞ্জনা অঞ্জনা আর ধীরেন ও ধীরজ নামের 2 জোড়া টুইন্স। অরবিন্দ সঞ্জনাদের বাড়ি যায়। সেখানেই অঞ্জনাকে দেখে অরবিন্দ প্রথমে সঞ্জনাকেই ভেবেছিল, কিন্তু অঞ্জনা তাকে জানায় যে সঞ্জনা তার ব্যাপারে অনেক কথা বলে। তখনই অঞ্জনা সঞ্জনাকে ডাকে। সঞ্জনা দৌড়ে এসে অরবিন্দকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানতাম তুমি আসবে। অরবিন্দ বলে, আমি এখানে অন্য কাজে এসেছি। এরপর অরবিন্দ সঞ্জনা ও অঞ্জনার মা বাবাকে সবটাই বলে আর তাদের 2 বোনকে মনোহরের বাড়িতে সেফটির জন্য রেখে আসে। মনোহর জানায় যে সে খবর নিয়ে দেখেছে
বাকি সবার সাথে একই ঘটনা ঘটেছে, তবে সবাই ধরা পড়ে যাওয়ার ভয়ে পুলিশকে কিচ্ছু জানায়নি। এরপর অরবিন্দ যায় ধীরাজ আর ধীরানকে খুঁজতে, কিন্তু তাদের ঠিকানায় গিয়ে জানতে পারে যে তারা এখানে থাকেই না, অনেক বছর আগে তারা এখান থেকে চলে গেছে। অরবিন্দ আশেপাশের লোককে জিজ্ঞাসা করে তাদের নতুন ঠিকানা খুঁজে বের করে, কিন্তু সেখানেও গিয়ে তাদের কোনো খোঁজ পায় না অরবিন্দ। পরের দিন আবার একটা বডি পাওয়া যায়। অরবিন্দ সেখানে গেলে এই অফিসার অরবিন্দকে বলে, আমাদের আগে খুনি কি করে খবর পেল, আর এটা কে সেটা কি করে জানবো আমরা? অরবিন্দ বলে, এটা ধীরেন। অফিসার বলে, কিন্তু তুমি কি করে জানলে? অরবিন্দ জানায় যে ইনভেস্টিগেশন করার সময় অরবিন্দ জানতে পেরেছে যে খুনি তাদেরকেই মারছে যারা সেই দিন ফিজিক্স ক্লাসে ছিল, আর ধীরেনও সেদিন ওই ক্লাসেই ছিল। অফিসার বলে, কিন্তু আমি এবার ডিজিকে কি বলবো? অরবিন্দ বলে, স্যার আমাকে একটা সুযোগ দিন। অফিসার বলে, তোমার যা ইচ্ছে হয় তুমি করো, তবে হ্যাঁ আরো একটা কথা, রঞ্জিতকে হাসপাতাল থেকে বাড়ি আনা হয়েছে আর সে তোমার সাথে দেখা করে তোমাকে কিছু বলতে চায়, একবার দেখা করে নিও। পরের দৃশ্যে দেখানো হয় অরবিন্দ যায় রঞ্জিতের সাথে দেখা করতে, কিন্তু রঞ্জিত যা জানায় তা অবাক করার মতো। সে জানায় তার সাথে যা হয়েছে তা ইচ্ছে করে করানো হয়েছে, কারণ সেই দিন রাতে তার কাছে একটা কল আসে যে একটা জায়গায় একটা বডি পাওয়া গেছে, তাই সে গাড়ি নিয়ে বের হয়, কিন্তু সেইখানে গিয়ে জানতে পারে খবরটা ভুল ছিল। আর বাড়ি ফেরার পথে হঠাৎ একটা কালো গাড়ি তার গাড়ির সামনে এসে রাস্তা গার্ড করে দেয়, আর হঠাৎই রাস্তা থেকে সরে যায়, যার ফলে রঞ্জিত রাস্তায় থাকা বালির বস্তাগুলো দেখতে পায়নি, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেই লোকটাই রঞ্জিতকে হাসপাতালে নিয়ে গেছিল। রঞ্জিত তার নামটাও জেনে গেছে, তার নাম ছিল বেঞ্জামিন। অরবিন্দ একটা সিগারেট ধরায় আর লাইটারটা টেবিলে নামিয়ে রাখে। রঞ্জিত বলে, সাবধানে থাকবে, আর কোনো হেল্প লাগলে আমাকে জানিও। অরবিন্দ সম্মতি জানিয়ে চলে যায়। তখনই শান্তি দেবী কল করে অরবিন্দকে আর কাঁদতে কাঁদতে বলে, কাল নাকি ফ্রান্সিস মারা গেছিল, আর প্রতি বছর শান্তি দেবী ফ্রান্সিসের কবরে ফুল রাখতে যায়, আর দেখে যে প্রতি বছর বেঞ্জামিন তার আগেই ফুল রেখে চলে গেছে। সেদিন রাতে আগে থেকেই অরবিন্দ সেখানে গিয়ে অপেক্ষা করছিল বেঞ্জামিনের। রাত তখন 12:10। একটা কালো গাড়ি এসে দাঁড়ায় আর ফ্রান্সিসের কবরে এক গোছা গোলাপ রাখে, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এই লোকটা আর অন্য কেউ না, সেটা ছিল আমাদের SI মনোহর। অরবিন্দ মনোহরের মাথায় বন্দুক তাক করে, কিন্তু মনোহর অরবিন্দের বুকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। অরবিন্দ তার পেছনে যায়, কিন্তু তাকে ধরতে পারে না। অরবিন্দ ছুটে আসে মনোহরের বাড়িতে সঞ্জনা রঞ্জনা ঠিক আছে কিনা জানার জন্য। অরবিন্দ তখনও বেঞ্জামিনের মুখটা দেখতে পায়নি, তবে মনোহরের বাড়িতে আসতেই মনোহর দরজাটা খুলে দেয়। অরবিন্দ মনোহরকে বলে, আমাদের প্ল্যান বেঞ্জামিন জেনে গেছে, তাই মেয়ে দুটোকে এখানে রাখা ঠিক হবে না। এই বলে সে তাদের রুমে গিয়ে দেখে সঞ্জনা আর রঞ্জনা দুজনেই চেয়ারের সাথে বাঁধা। অরবিন্দ মেয়ে দুটোকে বাঁচাতে গিয়ে সিংহের গুহাতেই রেখে দিয়ে গেছে। তখনই মনোহর আসে আর পেছন থেকে সজোরে একটা বাড়ি মারে। অরবিন্দ জ্ঞান হারায় কিছুক্ষণের জন্য। ততক্ষণে অঞ্জনাকে নিয়ে মনোহর পালিয়ে গেছে। অরবিন্দের জ্ঞান ফিরতে সে সঞ্জনাকে নিয়ে অঞ্জনাকে খুঁজতে বের হয়। অরবিন্দের টিম ওই কালো গাড়িটার লোকেশন জানায় অরবিন্দকে। তারা সেই রাস্তায় গেলে একটা কনস্ট্রাকশন মল দেখতে পায়, সেখানেই তারা যায়। মনোহরকে দেখতে পেলে অরবিন্দ তাকে সারেন্ডার করতে বলে, তবে মনোহর অরবিন্দকে অ্যাটাক করে। তাদের মধ্যে মারামারি হয়। তখনই অরবিন্দ সঞ্জনাকে পিস্তলটা দেয় আর বলে যে লিফট দিয়ে মনোহর যাচ্ছে অঞ্জনাকে মারতে, তাই সঞ্জনা যেন মনোহরকে গুলি করে। সঞ্জনা লিফটার কাছে দাঁড়ায় আর চোখ বন্ধ করে গুলি করে, কিন্তু চোখ খুলতেই সে দেখে লিফটে মনোহর ছিলই না, ছিল তার বোন অঞ্জনা, আর সে নিজেই তার বোনকে গুলি করে মেরে ফেলেছে। ঘটনা কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়। মারামারি করার সময় মনোহরের চোখ অরবিন্দের বুকের দিকে যায়, যেখানে অনেক আগে ধারালো কিছু দিয়ে ফ্রান্সিস লেখা ছিল। মনোহর অবাক হয়ে অরবিন্দের দিকে তাকায়। অরবিন্দ বলে, হ্যাঁ আমি বেঞ্জামিন, কিন্তু মনোহর কিছু করার আগেই সঞ্জনা অঞ্জনাকে গুলি করে দিয়েছিল। তখনই সেখানে রঞ্জিত আসে। অরবিন্দ মানে বেঞ্জামিন নিজে থেকেই নিজেকে সারেন্ডার করে আর একটা মৃদু হাসি দেয়, কারণ সে যাদের মারতে চেয়েছিল তাদের সবাইকে সে মেরে ফেলেছে। রঞ্জিত বলে, IPS অরবিন্দ ওরফে খুনি বেঞ্জামিন, তুমি তো পুরো পুলিশ ফোর্সকেই বোকা বানিয়ে রেখে দিয়েছো। তোমার ভাইয়ের সাথে যা হয়েছিল সেটা না বুঝে হয়েছিল, কিন্তু এত বছর পরেও তোমার রাগ
শান্ত হয়নি? বেঞ্জামিন বলে, রাগ তো দিন দিন বেড়েই গেছে। আপনার দিক থেকে এটা অপরাধ হলেও আমার দিক থেকে একবার ভেবে দেখুন তো, আমি কখনো স্বপ্নতেও ভাবতে পারিনি যে ফ্রান্সিসকে ছেড়ে আমায় থাকতে হবে। আর যখন এই ঘটনাটা ঘটেছিল তখন তো আমার ভাইও ওদের বয়সেরই ছিল। তবে সবাই মিলে আমার জীবনটা নরক করে দিয়ে নিজেদের জীবন সুখেই কাটাচ্ছিল, আর এটা দেখে আমার রাগ দিন দিন আরো বেড়ে যাচ্ছিল। আমি যদি সাধারণ মানুষ হতাম তাহলে আমি কখনোই সবাইকে মারতে পারতাম না। তাই আমি ইচ্ছে করেই আইপিএস অফিসার হই, যেখানে আমি আইএএস এক্সাম ক্লিয়ার করেছিলাম। আমার চেন্নাইতে ট্রান্সফারও হয়ে যায় আর আমি সবাইকে খুঁজেও পেয়ে যাই। তবে শুধু 4 জনকে খুঁজে পেতে আমার একটু দেরি হয়ে যায়। এই কেসটা যাতে আমাকে দেওয়া হয় তার জন্য আমি আমার প্রথম শিকারকে মেরে আমার এরিয়াতেই পুড়িয়ে দিই, কিন্তু এত কিছুর পরেও কেসটা তোমাকে দেওয়া হয়। আমি জানতাম তুমি আমার পরপর 6টা শিকার আটকাতে পারবে না, আর সুধাকরের পায়ের প্লেটটা পেয়ে গেলে তুমি তো কবেই কেসটা সলভ করে ফেলতে। তাই সুধাকরকে মারার আগেই আমি তোমার অ্যাক্সিডেন্ট করাই। তবে আমার কোনো ইচ্ছা ছিল না তোমার ক্ষতি করার, সেই জন্য আমি তোমাকে হাসপাতালের বাইরে রেখে আসি যাতে তুমি প্রাণে বেঁচে থাকো। কিন্তু আমার ভুল হয়েছিল তোমার সাথে দেখা করা। জানি না তুমি কিভাবে আমাকে চিনে ফেললে। আমি জানতাম তুমি আমার উপর নজর রেখেছো, তাই আমি বেঞ্জামিন হয়ে মনোহরের বাচ্চার নামে ভয় দেখিয়ে ওকে সেই দিন ফুলটা রাখতে যেতে বলেছিলাম, যাতে আমি তোমাকে কনফিউজ করতে পারি। সব প্ল্যান মতোই চলছিল। সঞ্জনা ও অঞ্জনাকে মেরে ফেললো। তবে মনোহর এই কেসটার সাথে কোনোভাবেই যুক্ত নয়। ও যা করেছে তা ভয়ে করেছে। রঞ্জিত বলে, এত বড় মাস্টার প্ল্যান করার পরেও তুমি কেন ধরা পড়লে জানো? কারণ সেই দিন আমাকে যখন তুমি হাসপাতালে নিয়ে গেছিলে তখন আমি বেঞ্জামিনের লাইটারটা দেখে ফেলেছিলাম, আর আমার সাথে দেখা করতে আসার দিন তোমার কাছে আমি ওই একই লাইটার দেখতে পাই। সেদিনই আমার সন্দেহ হয়, আর আমি তোমার বায়োডাটা চেক করি, আর সেখান থেকেই আমি জানতে পারি যে তোমার বাড়ি ব্যাঙ্গালোরে। তবে তুমি অ্যাডপ্টেড সন্তান। তোমাকে চেন্নাই থেকে তোমার মা বাবা অ্যাডপ্ট করেছিলেন। আর তারপরে একদিন আমি তোমার বাড়িতে যাই যখন তুমি ছিলে না। তোমার বাড়িতে গিয়ে আমি তোমার ঘরে সবকিছুই দুটো দুটো করে জিনিস দেখতে পাই, আর সাথে তোমাদের 2 ভাইয়ের ছবি। তুমি যে বেঞ্জামিন সেটা জানার পর আমি খুব অবাক হয়েছিলাম। তবে যাই করে নাও, এত কিছুর পর কোর্ট তোমাকে মৃত্যুদণ্ডই দেবে। বেঞ্জামিন বলে, আমি তো 17 বছর আগেই মারা গেছিলাম। কেসটা কোর্টে যায়, বেঞ্জামিনের মৃত্যুদণ্ড হয়। এরপর একদিন রঞ্জিত আর মনোহর বেঞ্জামিনের ব্যাপারে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছিল। তখনই একটা লোক সিঁড়ি দিয়ে দৌড়ে আসে আর রঞ্জিতের সাথে ধাক্কা লাগে। রঞ্জিত লোকটাকে দেখার পর বলে, তোমাকে কদিন আগে ব্যাংকের ডাকাতির জন্য অ্যারেস্ট করা হয়েছিল না? ছেলেটা জানাই, স্যার ওটা আমার দাদা ধীরেন ছিল আর আমি ধীরজ। রঞ্জিত আর মনোহর অবাক হয়ে যায়। মনোহর বলে, তোমাদের জন্মদিন কবে? ধীরজ জানায়, আজ। তারা দৌড়ে যায় জেলে, কিন্তু ততক্ষণে সে তার কাজ সেরে ফেলেছে। বেঞ্জামিন ধীরনকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। মনোহরের একটা কথা মনে পড়ে। শান্তি দেবী তাদের বলেছিলেন যে বেঞ্জামিন সব সময় প্ল্যান সি রেডি রাখে। বেঞ্জামিন যখন ধীরন আর ধীরজের খোঁজে গেছিল তখন সে দুটো ছেলের কাছে জানতে পারে যে কিছুদিন আগেই পুলিশ নাকি ধীরনকে ব্যাংক ডাকাতির জন্য অ্যারেস্ট করেছে। সেই দিনই সে প্ল্যান বানায় আর একটা অন্য বডি জ্বালিয়ে ধীরনের নাম দেয়, আর তারপরে সে রঞ্জিতের সাথে দেখা করতে যায়। আসলে বেঞ্জামিন জানতো যে রঞ্জিতকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রঞ্জিত তার লাইটারটা দেখে ফেলেছিল, আর সে ইচ্ছে করে রঞ্জিতের সামনে নিজের লাইটারটা বের করে রেখেছিল। সে ইচ্ছে করেই সারেন্ডার হয়েছে তার শেষ শিকার ধীরেনকে মারার জন্য। বেঞ্জামিন মনোহরের কাছে যায় আর নিজের ছেলের খেয়াল রেখো, তাকে একটা ভালো জীবন দিও। এরপর সে ইশারা করে বুঝিয়ে দেয় যে সে তার নিজের হার্ট মনোহরকে দিয়ে যাচ্ছে। এরপর রঞ্জিতকে বলে, তোমরা সবাই ওই খুনিগুলোকে বাঁচাতে চেয়েছিলে, সবাই আমাকে বলেছিলে সব ভুলে যেতে, কিন্তু আমি ভুলিনি কিছুই, আর কাউকে কখনো ভুলতে দেব না। এই বলে সে 4টা ওষুধ বের করে, যেগুলো ছিল সেই বিষাক্ত ব্যান্ড করা ওষুধ যা খেলে মানুষের ব্রেন ডেথ হয়ে মানুষ মারা যায়। 4টা ওষুধ একসাথে খেয়ে নেয় আরভিন ওরফে বেঞ্জামিন, আর জলের ওপর তার নিজের ছোটবেলার হাসি মুখের ছায়া দেখতে পায় সে। অন্যদিকে শান্তি দেবীর কাছে একটা চিঠি যায় যেটাতে শুধু মা লেখা ছিল। সে শান্তি দেবীর মধ্যে নিজের মাকে দেখতে পেয়েছিল, একবার মা বলে ডাকতে চেয়েছিল, কিন্তু সেই দিন লাইন চলে যাওয়ার জন্য তার আর মা ডাকা হয়নি। মারা যায় বেঞ্জামিন, আর তার শেষ ইচ্ছে অনুযায়ী ফ্রান্সিসের পাশেই তাকে দাফন করা হয়, কারণ সে সেখানেই শান্তি পাবে। আপনজনদের মৃত্যু খুব ভয়ঙ্কর।
ভয়ঙ্কর। প্রথমে বেঞ্জামিনের মা বাবা, তারপর ফ্রান্সিস, তারপর সেই টিচার যে বেঞ্জামিনকে তার বাড়িতে নিয়ে গেছিল, আর তারপর যারা বেঞ্জামিনকে অ্যাডপ্ট করে তারাও মারা যান। অনাথ হয়ে বড় হওয়ার কষ্ট বেঞ্জামিন জানে, তাই সে চায়নি মনোহরের ছেলেও সেই কষ্টটা পাক। তাই সে নিজের হারটা মনোহরকে দিয়ে যায়। মুভিটা এখানেই শেষ হয়। তবে আমি জানি না বেঞ্জামিনকে আমি খুনি হিসেবে ঘৃণা করব নাকি তার জায়গায় দাঁড়িয়ে তার কষ্টটা বুঝবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্টে জানিও যে বেঞ্জামিনকে তোমরা কিভাবে দেখছো, তোমাদের মনে কি রাগ হচ্ছে নাকি কষ্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।